সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা সবাই জানি যে আমরা একটি দুর্যোগময় সময় পার করছি সমগ্র বাংলাদেশ। আমরা দেখেছি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে জায়গাগুলো রয়েছে প্রায় 11টি জেলায় এখন ভয়াবহ বন্যায় কবলিত এবং পার্বত্য এলাকায়ও কিছু কিছু অংশ বন্যায় আক্রান্ত। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় উত্তরাঞ্চল এবং অন্যান্য জায়গায় বন্যা উকি ঝুঁকি মারছে এবং সেই সতর্কতা আমাদেরকে দেয়া হচ্ছে। এমতো অবস্থায় আমরা দেখেছি দেশের আপামর জনসাধারণ কিভাবে তাদের যে সামর্থ্য এবং শক্তি অনুযায়ী সেখানে ঝাঁপিয়ে পড়েছে তাদের বন্যার্তদের সাহায্য করার জন্য। এবং একই সঙ্গে এটিও আসলে প্রণিধানযোগ্য যে এবারের মতো হঠাৎ করে এই বন্যায় অনেকেই আক্রান্ত হয়েছেন, তারা সময় পাননি নিজেকে সরিয়ে নেবার জন্য। এবং একই সঙ্গে শিশু বাচ্চাকে আমরা দেখতে পেয়েছি যে তারা আক্রান্ত হচ্ছে, হাড়ির মধ্যে তাদেরকে রেখে ভাসিয়ে দেওয়া হচ্ছে। প্রায় একতলা সমান পানিতে মানুষ নিমজ্জিত হয়েছে, অনেকে ছাদে আশ্রয় নিয়েছে, সুপেয় পানির অভাব হয়েছে। এই সবগুলো জিনিস কিন্তু এত ভয়ঙ্করভাবে প্রকটভাবে আসলে কখনো আসেনি। এবং তার জন্য এই সমস্ত সাহায্য এবং সহযোগিতার সঙ্গে যে বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে এসেছে সেটি হচ্ছে এই বন্যার্তদের যে স্বাস্থ্য ঝুঁকি এবং তাদের চিকিৎসা নিয়ে। আমরা দেখেছি যে বন্যার্তদের স্বাস্থ্য ঝুঁকিকে যদি আমরা ভাগ করে থাকি তাহলে এখনই যারা বন্যায় আক্রান্ত হয়ে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন সেটি, এবং আমরা যদি ধীরে ধীরে প্রত্যাশা করি বন্যার পানি কমে যাওয়ার পর যে সময়টি আসবে সেখানে স্বাস্থ্য ঝুঁকি আরও কয়েক গুণ বেড়ে যায়। এই সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত আপনাকে, এবং উনি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ডাক্তার আরাফাত, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। আমরা আসলে একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। আমরা রাজনৈতিক এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক বা অনেক ক্ষেত্রে আমরা বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এটি ম্যানমেড কিনা। তো এই অনেক ঘূর্ণিপাকের মধ্যে আমরা আবৃত, কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে আমাদের যারা জনসাধারণ যারা বন্যাক্রান্ত তারা আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে মেডিকেলের বা যে এইডটি বা ট্রিটমেন্টের যে পারপাসটি রয়েছে সেটিকে আসলে আমরা কতখানি গুরুত্ব সহকারে দেখছি বা কাভার করতে পারছি, বা বর্তমান পরিস্থিতিটি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আপনার মাধ্যমে আজকে যারা আমাদের চ্যানেলে দেখছেন সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। এটা ঠিক গত প্রায় 1 থেকে 1.5 মাসের মতো আমাদের যে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন একটা পর্যায়ে যে দেশটা চলছে, এই ভিতরে আচমকা আমাদের বন্যাটা আমাদের জন্য একটা অবশ্যই একটা বলবো যে বড় একটা ঝুঁকি। কারণ এইবার বন্যাটা অন্যান্য বন্যা একটু ডিফারেন্স। হঠাৎ করে অতি বর্ষণে হোক যে বাঁধ থেকে খুলে যাওয়ার জন্য আমাদের দেশে যখন যে বিপুল পানি প্রবাহ হচ্ছে, এটা আমাদের যে দক্ষিণ পূর্বাঞ্চল অঞ্চলে যে অংশটুকু আছে সেই পানি প্রবাহ এসে আপনি বলেছেন অলরেডি বিশাল একটা জনপদ পানির নিচে নিমজ্জিত। বাকি পানির পরিমাণটাই কিন্তু অনেক, মানে একতলা কোনো আমাদের পরিচিত দেখলাম যে দোতলা পর্যন্ত পানি উঠে গেছে। কারণ বন্যার প্রবলেমটা কি এইবারে বন্যাটা কেন আমাদের একটু বেশি আমার বলবো যে ব্যতিক্রম, কারণ আমরা কিন্তু অন্যান্য সময় বন্যা নিয়ে একটা প্রিপেয়ার্ডনেস থাকে, মানুষের ভিতর একটা প্রিপারেশন থাকে বন্যা হলে কি করতে হবে, কি খেতে হবে, কিভাবে চলতে হবে। এবং এইবার যে বন্যাটা হয়েছে যে এলাকা, এই এলাকায় কিন্তু বন্যাটা কিন্তু খুবই কম, ফলে ওনাদের এই বন্যা সম্পর্কিত যে জটিলতাগুলো হয় প্রিপেয়ার্ডনেস থাকে, এটা কিন্তু এবার ছিল না। এই বন্যার কারণে কী ঘটে, বন্যার কারণে আসলে মানুষের যদি বলেন শুধু স্বাস্থ্য ঝুঁকি ব্যক্তিগতভাবে হতে পারে, কমিউনিটি বলি আমার যে জনপদ হতে পারে, আমাদের স্বাস্থ্য সেবায় আমার যে হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার এইগুলো কিন্তু নানাভাবে এফেক্টেড হতে পারছে। যেমন ধরুন আমরা বলি ব্যক্তিগত স্বাস্থ্য ঝুঁকি। ব্যক্তিগত স্বাস্থ্য ঝুঁকি প্রথমে অবশ্যই যখন বন্যাটা আসে, এইবার বন্যা মানে ফ্রেট যে হয়তো প্রচুর লোক নানা রকম একিউট প্রবলেম পড়ে গেছে, কারণ রাতের বেলা পানিটা আসছে, ফলে দে আর টোটাল আনপ্রিপেয়ার্ড। ফলে এই ধরনের বন্যাতে যেটা ঘটে প্রচুর মানুষ এই স্রোতের তরে কিন্তু ডুবে যাচ্ছে, কেউ ভেসেও যাচ্ছে। সেটা স্পেশালি যারা বয়স্ক খুব বেশি অথবা খুব ছোট, তাদের কিন্তু এই রিস্কটা, কারণ দে হ্যাভ গট নো প্রোটেকশন দেওয়ার মতো এনার্জি তাদের নাই, ফলে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা হতে পারে। 2 নম্বর হচ্ছে যখন বন্যা পানিটা আসে তখন দেখবেন যে স্রোতের সাথে অনেক কিছু ভেসে আসে, ঘর বাড়ি ভেসে আসতেছে, এতে অনেক ইনজুরি হচ্ছে। এটা ফিজিক্যাল ইনজুরি একটা মেজর জিনিস, যে বন্যার সময় প্রথম অবস্থাতে আমাদের ট্যাকেল দিতে হয়।
ফলে একটা বন্যা ভেসে যাওয়া, সে ডুবে যাওয়া। 3 নম্বর দেখবেন যে এই সময় কিন্তু অনেক সাপ, জি অনেক ধরনের প্রাণী ভেসে যাচ্ছে। এখন দেখুন গত পরশু একটা দেখলাম আমার নিউজ হেডলাইনে যে উনি ভেসে যাচ্ছে, পাশে একটা বিষধর সাপও ভেসে যাচ্ছে। ভেসে যাচ্ছে। ফলে দে আর অলসো আনসার্টেন। ফলে এদের এই ধরনের সাপের ধ্বংসন, অথবা বলবো যে আমি কি বলে যে বাইট, স্নেক বাইটের কারণে কিন্তু ইনসেক্ট বাইটও কিন্তু অনেক হবে জি এই সময়টা খুব এই সময়টা হবে। আরেকটা হলো যা বয়স্ক মানুষ, খুব বাচ্চা, ওদের কিন্তু দেখবেন টেম্পারেচার কন্ট্রোল, শরীরে আমার কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করা কিছু সিস্টেম থাকে, আমাদের বডি প্রোটেকশন থাকে, কিন্তু ওদের কিন্তু এটা ম্যাচিউর থাকে না। ফলে দীর্ঘক্ষণ পানির নিচে থাকার জন্য ওনাদের কিন্তু দেখা যায় যে আপনার শরীরের টেম্পারেচার কমে যায়। ফলে এতে দেখা যেতে পারে এটাও তার একটা বড় স্বাস্থ্য ঝুঁকি। ফলে আমাদের প্রথম ধাক্কাতেই কিন্তু অনেকগুলো ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, যেটা আমরা অ্যাকিউট প্রবলেম হিসেবে দেখতে সেটা পাচ্ছি। ইমিডিয়েট প্রবলেম বা উইদিন আওয়ার্স এটা হতে পারে। 2 নম্বর হচ্ছে কি আমাদের কিন্তু কিছু মধ্যমেয়াদী প্রবলেম হয়। মধ্যমেয়াদী বলতে চাই এই ধরনের, ধরেন যে একটা মানুষ যখন আপনি চিন্তা করেন যখন বন্যা হবে, শুধু আপনি ভেসে যাচ্ছেন একটা, যেমন সাথে সাথে আপনি সব ধরনের যে আমাদের হেলথ সেফটি রিলেটেড যেগুলো আছে, যেমন ঘরে আপনার পানি ঢুকে যাচ্ছে, সিওরেজগুলো ওপেন হয়ে যাচ্ছে, ফলে আপনাদের যেটা পানি, বিশুদ্ধ পানি আপনি পাবেন না। গ্রাম অঞ্চলে যদি টিউবওয়েল থেকে থাকে, সব পানি টিউবওয়েল পানি চলে, ফলে বিশুদ্ধ পানির অভাব দেখা দেবে। মানুষ এক জায়গায় সব মিলে যাচ্ছে, একদম আমরা শেল্টারে নিয়ে যাই, যেমন যে একটা 5তলা বিল্ডিং বা 3তলা বিল্ডিং অথবা সেন্টার থাকে, 5-6টা ফ্যামিলি এসে ছাদে বা 3তলায় জড়া হচ্ছে, এদের ভিতরে ফলে ক্রাউড, মানে পারস্পরিক যে ঘনত্বটা বেড়ে যাচ্ছে। ফলে হয়তো কারোর মাধ্যমে একটা রোগ ছিল, যেমন টিবি ছিল, তার মাধ্যমে তো আরও ওইখানকার 2-3 জন এক্সপোজ হচ্ছে, কারো হয়তো ইনফ্লুয়েঞ্জা ছিল আরও, ফলে সংক্রামক রোগগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। ফলে এই স্বাস্থ্য ঝুঁকি যে আমরা বলবো যে প্রথম দ্বিতীয় লেভেলে নানা ধরনের ইনফেকশন হতে পারে, বা ওয়াটারবোর্ন ডিজিজ যেগুলো রয়েছে। তো ওয়াটারবোর্ন বলতে যাচ্ছি যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, যে ওয়াটারবোর্ন ডিজিজ যেমন হবে, ভেক্টর বর্ন বলি, যেমন মশার উৎপাত কিন্তু বেড়ে যাবে, ফলে ভেক্টর বর্ন ডিজিজও হতে পারে। 3 নম্বর আমাদের শ্বাস প্রশ্বাস রিলেটেড যে রোগগুলো আছে, যেটা আমরা স্প্রেড করে তার আগে থেকে থাকে, সেটাও কিন্তু আপনার একটা বড় জিনিসগুলো মানে আমরা যদি পরবর্তীতে ভাবি, আমরা শুরুতেই যদি আসলে আরেকটু কথা চিন্তা করে দেখি যে ওখানে যে হেলথ কেয়ার সিস্টেমগুলো আমাদের ছিল, বিশেষ করে আপনার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সাব সেন্টারগুলো, অথবা অনেক ক্ষেত্রে যে আরও রুরাল লেভেলে যে স্থাপনাগুলো ছিল, সেগুলো কিন্তু এখন বলা যায় যে পানির নিচে, বা যারা স্বাস্থ্যকর্মীরা যারা কাজ করছেন তারা একেবারেই অ্যাডভার্স সিচুয়েশনে সেখানে কাজ করছেন। এই জায়গাটিকে আসলে তাদের একটি যাওয়ার জায়গা নেই, এখন চিকিৎসা করার মতো স্থান নেই। এই জায়গাটিকে কিভাবে রেস্টোর করা যায়, অথবা আসলে ভাসমান বা কিছুর ক্যাম্প বা কিছুর মাধ্যমে কিছু করা যায় কি? এই ক্ষেত্রে আমাদের যা বলবেন যে আসলে আমরা শুধু যেটা একটু আগে বলছিলাম যে আসলে শুধু ব্যক্তিগত স্বাস্থ্য ঝুঁকি তা না, টোটাল স্ট্রাকচার অফ দ্য হেলথ সার্ভিস ইজ ডিসরাপ্টেড হতে হবে। কারণ পানি আসলো, আপনি স্টোর যে পেশেন্টগুলো ছিল ভিতরে, ওরা এখন কী অবস্থা আছে, তাদের তো ডিসপ্লেস করতে হচ্ছে। 2 নম্বর হচ্ছে কি আমাদের যে মেডিসিন স্টোরগুলো ছিল, মেডিসিনগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, যারা হেলথ সার্ভিস দেবে তারাও তো যেতে পারতেছে না। ফলে এটা একটা আসলে একটা বলবো যে টোটাল ডিসরাপশন অফ অল হেলথ সিস্টেম। তাহলে আমাদের কি করা যেতে পারে, অথবা কী করা উচিত ছিল, যেতে পারতো যদি আমরা আগে জানতাম। ফলে এই ক্ষেত্রে আসলে আমাদের কোনো ফোরকাস্ট ছিল না, হঠাৎ করে বলা চলে যে বন্যাটা আমাদের উপর চলে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা আপনি বললেন যে আমরা অনেক সময় দেখবেন ফ্লোটিং হেলথ ক্যাম্প করার সিস্টেম আছে, এটা হয়তো আমাদের প্রিপেয়ারনেসের ব্যাপার, যে আমাদের একটা ধরুন যে একটা বোট, একটা লঞ্চ অথবা একটা কিছু এমন যে ফ্লোটিং হসপিটাল টাইপের যদি ভবিষ্যতে যদি আমাদের এরকম হয়, এটা চিন্তা করা যায় কেন, ইমার্জেন্সি সার্ভিস যে তারা মোবিলাইজ করবে যখনই হবে, এই সব জায়গায় এগুলো অ্যাক্টিভ করতে হবে বা চ্যানেল অ্যাক্টিভেট করা যেতে পারে কিনা, যেখানে একটা ফুল ফ্লেশ একটা হয়তো বা ছোটোখাটো ওটি হেলথ বেডস কিছু থাকবে, কিছু ইমার্জেন্সি মেডিসিন থাকবে, কিছু ইমার্জেন্সি হেলথ কেয়ার প্রোভাইডার থাকবে, এরকম করে করা সম্ভব কয়েক দিনের জন্য। কারণ হয়তো বন্যাটা সাধারণত দেখা যায় যে খুব দীর্ঘমেয়াদী ইউজুয়ালি হয় না, ফলে হয়তো 1 সপ্তাহ পরে হয়তো বা নর্মাল আসতে পারে, কিন্তু রিইনস্টেট করাটা টাইম এটা আমাদের লাগতে পারে। এটি একটি বলেছেন। আমরা একেবারে অ্যাকিউট প্রবলেমগুলো নিয়ে একটু যদি কথা বলি, বিশেষ করে যারা ওখানে কাজ করছেন তাদের জানার জন্যই বলছি যে বিশেষ করে ড্রাউনিং এই বিষয়টি সবচেয়ে প্রকট হয়ে দেখা দিচ্ছে, যে অনেকেই এই তীব্র স্রোতের বা এত দীর্ঘ
গভীরতার পানির মধ্যে সাঁতরে কুল পাচ্ছে না, বা অনেকে সাঁতার জানেও না। এখনকার অনেক বাচ্চারাই আছে যারা এগুলো জানে না। তো সেই ড্রাউনিং বা যারা পানির নিচে সাবমার্শন যদি হয় বা আংশিক ডুবে যায় বা হয়, তাদের চিকিৎসার পদ্ধতিটা আসলে সবচেয়ে কি করা যায়, মানে ইমিডিয়েট যাদেরকে যদি হেলথ কমপ্লেক্সে নেওয়া হয়ে থাকে কি করা উচিত? প্রথম হচ্ছে যে তাদের যে ড্রাউনিং যারা হয়, ড্রাউনিং প্রথমে রেস্কিউ করতে হবে। আপনাকে রেস্কিউ করতে হবে। রেস্কিউ করার সিস্টেমটা কি, আমার বেসিক একটা লাইফ স্কিল হলো, আপনি কোনো বিপদগ্রস্ত মানুষকে যখন উদ্ধার করতে যাবেন সবার আগে খেয়াল করতে হবে আপনি সেফ আছেন কিনা। 1 নম্বর। কারণ আপনি যদি সেফ না থাকেন, ওই যে ভিকটিম যিনি হয়েছেন দুর্ভাগ্যজনকভাবে মানে পানিতে ডুবে যাচ্ছেন অথবা ডুবে গিয়েছেন, তাকে উদ্ধার করতে আগে আপনি সেফ হতে হবে। সেভ করার পর তাকে আপনাকে তুলে নিয়ে আসতে হবে। তাকে পানিতে কিন্তু রাখলে কিন্তু তাকে পারবেন না, তাকে একটা ড্রাই এরিয়া নিয়ে আসতে হবে। আর ড্রাই এলাকা অংশের চারিদিকে বন্যা যদি থেকে থাকে, সেখানে ড্রাই এরিয়া পাওয়া খুব ডিফিকাল্ট। সো আপনি যদি কোনো গাছ, কোনো একটা বাসার ছাদ, যেভাবে হোক তাকে এনে দেন ইউ হ্যাভ টু চেক তার আসলে ভায়াবল কিনা। অনেক সময় আনফর্চুনেটলি ইট মাইট হ্যাপেন যে আপনি যখন পেয়েছি তখন হয়তো তার মাইট বি লাইফ নাও থাকতে পারে। সো যেরকম লাইফ যদি থেকে তাকে তো ফ্ল্যাট করে শুয়ে দেবে, শুয়ে দিয়ে দেন ইউ হ্যাভ টু গিভ সাম সিপিআর বলি আমরা। যে সিপিআরটা হলো যে তাকে ইমার্জেন্সি লাইফ সাপোর্ট কিছুটা বাই ম্যানুয়াল, কোনো কিছু না। এই ক্ষেত্রে আমাদের আসলে একটা বলবো যে আমাদের যেই এলাকাগুলোতে আমাদের এই বন্যা অথবা একুট ডিজাস্টার ম্যানেজমেন্ট যাদের হয়, আমি বলবো আমাদের এইটা একটা ডেফিসিয়েন্সি রয়ে গেছে। বাইরের দেশে কিন্তু বেসিক লাইফ সাপোর্ট যেগুলো, এগুলো কিন্তু টেলিভিশনে তাদেরকে ডেমনস্ট্রেশন করা হয়, যেন একটা সাধারণ মানুষও জানে একটা রাস্তা যদি মানুষ পড়ে যায়, মোড়ের মতো পড়ে থাকে, হয়তো মারা যাননি বা মারা গিয়েছেন, তাদের কিভাবে ইমিডিয়েট তার লাইফটা রেস্কিউ করা যায়। মানে সিপিআরটি নিয়ে আসলে অনেক বেশি তো হ্যাঁ, আমরা বলি যে হ্যাঁ রাইট, আমরা দেখি বিভিন্ন সিনেমাতে দেখি, কিন্তু জনগণ বা এমনকি আমি বলবো সত্যি করতে অনেক আমাদের হেলথ কেয়ার রিলেটেড যারা সার্ভিস প্রোভাইডার তাদের কিন্তু এই ব্যাপারে কিন্তু ওইভাবে ট্রেনিং দেওয়া হয় না, যথেষ্ট খুবই বেসিক। ফলে এই যে ড্রাউনিং বলেন অথবা স্নেক বাইট বলেন অথবা হার্ট অ্যাটাক হলো, ওদের ক্ষেত্রে কিন্তু এই সিপিআরটাকে আমি বলবো যে মানে স্বাস্থ্য বিভাগ থেকে জিনিসটা যেন সবাইকে বাধ্যতামূলক অলমোস্ট যেন শেখানো হয়। এখানে একটি বিষয় রয়েছে আমি আপনার সাথে যুক্ত করতে চাই, যে আসলে আমরা যদি চিন্তা করি যে একটা মানুষের তার কার্ডিয়াক অ্যারেস্ট অথবা আছে কিনা, তাহলে তার অ্যাটলিস্ট তার পালসটা, যেটা আমরা ক্যারোটিড পালস, এবং তার ব্রিদিংটা আছে কিনা এটা বোঝার জন্য কিন্তু অনেক কিছু করার দরকার নেই। তার বুকটা ওঠানামা করছে কিনা এটি দেখলেই কিন্তু বোঝা যায়। এই দুটি যদি না থাকে এবং সে যদি আনরেসপন্সিভ থাকে বা তার জ্ঞানটি যদি না থাকে, এই তিনটির কম্বিনেশন আমরা বলি যে পেশেন্ট একটা অ্যারেস্ট কন্ডিশনে আছে। এবং ড্রাউনিংয়ের ক্ষেত্রে অনেকের একটি ভুল ধারণা রয়েছে যে পেটে থেকে যে পানি রয়েছে সেটিকে বের করতে হবে। এটি কিন্তু একেবারেই সম্পূর্ণ ভুল। যে এই পানিটা যদি বের করার চেষ্টা করা হয় তাহলে সেটি আরও শ্বাসনালীতে ঢুকে যাবে। বর্জ্য তাকে সাপোর্ট দিয়ে যতটুকু পানি পেটে গিয়েছে তার জন্য সে অ্যাটলিস্ট মানে মারা যাবে না। তো এই জায়গাটা কিন্তু আসলে আমাদেরকে একটু ঠিক করতে হবে। এবং আরেকটি বিষয়ে যুক্ত করতে চাই যে অক্সিজেনের একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে বিশেষ করে স্পাজম হয়ে যায় যখন এই ড্রাউনিংয়ের ক্ষেত্রে যেটি হয়, তখন অনেক সময় আমরা এই জায়গাটিকে একটু মানে টেম্পারেচারটাকে একটু কন্ট্রোল করে ওয়ার্ম কন্ডিশনে এবং অক্সিজেনের সাপোর্টে হাইপোক্সিয়া ডেভেলপ করে পেশেন্ট। এই জায়গাগুলোতে আসলে আমাদের একটু মনোযোগী হলে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এই জায়গাগুলো আরও ভালোভাবে এনকাউন্টার করতে পারবো। আমি আসলে দুঃখিত আপনাকে একটু থামিয়ে দেওয়ার জন্য। আমরা যে কথাটি বলছিলাম যে ড্রাউনিংয়ের পেশেন্টকে যদি আমরা কোনো হেলথ কমপ্লেক্সে অথবা কোথাও নিয়ে যেতে পারি, তাহলে এই যে বিষয়টা আপনি বললেন যে তার লাইফ স্ট্যাটাসটা দেখে যে আসলে সে কোন পর্যায়ে আছে, তারপরে তার চিকিৎসাটি আমরা শুরু করতে পারি। অক্সিজেনের গুরুত্ব রয়েছে। এই একই সঙ্গে আমি জানতে চাই যে এক্ষেত্রে স্পিডবোট বা আমরা অ্যাম্বুলেন্সের তো আসলে সুযোগটি কম সেখানে, তাহলে এই যে যাতায়াতের জন্য দ্রুতগামী স্পিডবোটের একটি অ্যাম্বুলেন্স লাইক এরকম কিছুর একটা গুরুত্বপূর্ণ রয়েছে। এক্ষেত্রে আসলে হেলথ সেক্টরে বা যারা আসলে সার্বক্ষণিক কাজ করছেন তাদের কিছু পরিমার্জনের বিষয়টি আসলে বিবেচনা আনা উচিত কিনা, যে বিশেষ করে এই এরিয়াগুলোতে যারা কাজ করছেন। সত্যি কথা আসলে আমাদের যেটা প্রবলেম, আমার যেটা মেইন জিনিসটা, আমাদের আসলে সব কাজগুলো রিঅ্যাক্টিভ, যে হয়ে যাওয়ার পরে মানে রিঅ্যাক্টিভ আই মিন যে একটা আপনার বিপদ হয়ে গেল তখন আমরা চিন্তা করি কীভাবে ম্যানেজ করব। কিন্তু আসলে প্রোঅ্যাক্টিভ মানে আপনি বিপদ হতে পারে এটা আগে থেকেই কিন্তু আমাদের যদি একটা প্ল্যানে থাকে যে এই অঞ্চলে এই সময় এটা হতে পারে, বিভিন্ন জায়গায়। এইবার না হলে ফেনীতে হলো, কিন্তু সিলেট বা এইসব আমাদের উত্তরবঙ্গে মানে উত্তর পূর্বাঞ্চলে কিন্তু প্রায় বন্যা হয়, আবার মধ্যাঞ্চলে কিন্তু বন্যা হয় বৃষ্টি বেশি হলে। সো আমাদের কিন্তু হেলথ সিস্টেম প্রোভাইডার যারা আছেন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর আছেন, মিনিস্ট্রি আছে, তাদের কিন্তু এই সময় ট্যাকেল দেওয়ার জন্য, যেমন আপনি একটু আগে বললেন যে একটা ফ্লোটিং
হসপিটাল করা যেতে পারে, জি ফ্লোটিং অ্যাম্বুলেন্সও আছে। যেমন আমি যদি বলি একটা এক্সাম্পল, যেমন শ্রীলঙ্কায় যখন আপনার জাফনাতে যখন হয়েছিল ওদের সিভিল ওয়ারের সময়, মানে আই মিন ওদের যুদ্ধের সময় কিন্তু কোনো অ্যাম্বুলেন্স ছিল না। ওরা কিন্তু আমাদের যে মেকানাইজড যে রিক্সাগুলোর মতো ছিল ওইটা একটা ভ্যান দিয়ে ওরা কিন্তু ফুল ফেস অ্যাম্বুলেন্স বানাচ্ছে, কারণ যখন যেটা লাগবে। তাহলে আমাদের দেশে যদি এই সময় যে এই সময়টা বন্যা হয়, হতেই তো পারে যে কোনো সময়, তো আমাদের কিছু এইরকম কিছু অবশ্যই স্থাপনা বা প্রসেস রেডি থাকতে হবে, যেন ওই সময় নদী অঞ্চলে বা যেখানে বন্যা প্রবণ অঞ্চলে যেন এই ধরনের একটা অ্যাম্বুলেন্স সার্ভিস থাকতে পারে। বিকজ লাইফ ম্যাটার্স, মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই। আমি এই প্রসঙ্গটি থেকে একটু অন্য জায়গায় আসতে চাই। সেটি বললেন যে একটা ইনজুরির কথা বলেছেন, বিভিন্ন জিনিস ভেসে যাচ্ছে অথবা স্রোতের প্রবল তোড়ে উনি হয়তো কোনো কিছুর সাথে আঘাতপ্রাপ্ত হচ্ছেন। এই ধরনের ইনজুরি ক্ষেত্রে আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে ডুবে যাওয়া, ইনজুরি হয়ে একই সঙ্গে ডুবে যাওয়া। এবং আপনি উল্লেখ করেছেন যারা শিশু এবং যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে এই প্রবণতাটি বেশি। এটি থেকে আসলে এই বন্যাকালীন সময়ে সতর্কতার জায়গাটি কোথায়, মানে কীরকমভাবে তারা সতর্ক থাকবে? আচ্ছা, ইনজুরি দুই ধরনের, যেটা বলে একটা ফ্লোট অথবা একটা বাতাস আসলো জোরে, একটা ঘর ভেঙে গেছে বা কোনো একটা কাঠ কোনো টুকরা এসে লাগলো, এটা একটা হতে পারে। ফলে সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব যে প্রোটেকশন যেটা হলো, যে এমন জায়গা থাকতে হবে যেন স্রোতের তোড়ে একটু আড়ালে থাকতে পারলে ভালো। আড়াল বলতে যে মেইন ফ্লোর যেটা সেখানে যেন না থেকে সাইডে থাকা সম্ভব হলে এক। 2 নম্বর আরেকটু হতে পারে, দেখবেন আপনি যখন পানির নিচে, আপনি ইউ ক্যান সি নিচে, আপনি কিছু দেখতে পাচ্ছেন না, পানির নিচে কোনো কাঁটা থাকতে পারে, পানির নিচে ইট থাকতে পারে। ফলে যখন পাটা ফেলবেন, পাটা বুঝার চেষ্টা করতে হবে এক। আর সবচেয়ে ভালো, যদি এখন বেশি পানি হলে এটা সম্ভব না, যখন অল্প পানি থেকে আপনি জুতো পরেন অথবা ফুটওয়্যার যেটা বলি, কিছু একটা অ্যাটলিস্ট পায়ের নিচে রাবারের স্যান্ডেল থাকলেও ভালো, ইউ উইল কিপ ইউর সেলফ সেফ। ফলে এইগুলো আপনি খেয়াল রাখবেন। আরেকটা দেখবেন আপনি বন্যাতে আরেকটা ইম্পর্টেন্ট ইনজুরি হয় ইলেকট্রোকিউশন, মানে ইলেকট্রিফাইড হয়েছে অনেক কিছু। আমরা সম্প্রতিও দেখেছি যে একটি জায়গায় একজন মারা গিয়েছে, আমাদের একবার আমাদের চিকিৎসকও মারা গিয়েছিলেন। তো এই যে ইলেকট্রোকিউশন একটা বড়, ফলে যেই সব জায়গায় বন্যা হবে ডেফিনেটলি ওটা ইলেকট্রিক্যাল অথরিটি বন্ধ করে দিবেন। যদি না হয়ে থাকে আপনি যার বাসার যে কারেন্টের সুইচ অ্যাটলিস্ট বন্ধ করে দেবেন, তাহলে আপনি ওখান থেকে ইনজুরি থেকে আপনি সেফ থাকতে পারবেন। ফলে ইউ হ্যাভ টু কিপ, যে বন্যার ভিতরেও ইউ হ্যাভ টু ট্রাই টু ফাইন্ড আউট যেখানে আপনি সেভ করতে পারবেন। যখন আপনি নড়াচড়া করবেন, কোনো জিনিস আপনার পা ফেলবেন, সাবধানে চেষ্টা করতে ফিল করা যে আপনি ফেলছি কিনা। পানির নিচে, কাদার নিচে না হাঁটাই ভালো। আর সবসময় আপনি কিছু প্লাস্টিকের স্যান্ডেল, মানে এখনো যারা চলাচল করছেন, যারা উদ্ধার কর্মীরা যাচ্ছেন, তাদের তো অবশ্যই তাদের বলতে সব পার্সোনাল গিয়ার সব ইউজ করতে হবে, প্রোটেক্টিভ গ্লাভস এগুলি আমাদের মধ্যে ব্যবহার করতে। এটি খুব চমৎকার করে বলেছেন। এবং আরেকটি বিষয় আমরা জানতে চাই যে মানে স্নেক বাইট, বিশেষ করে ইনসেক্ট বাইট অথবা স্নেক বাইট, এই সময় তো সবাই প্রকৃতি আসলে মিলেমিশে একাকার। আমরা দেখেছি যে সাপের মাথায়ও ব্যাঙ বসে আছে, এরকম ছবিও আমরা দেখেছি, যে বাঁচার জন্য মানুষের যে আকৃতি। তো এই বিষয়টি নিয়ে আমরা, স্নেক বাইটটি নিয়ে আমরা একটু আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যে এই প্রলয়ঙ্করী বন্যায় স্বাস্থ্য ঝুঁকি এবং তার প্রতিকার নিয়ে। সঙ্গেই থাকুন, ফিরে আসছে একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, এই যে সাম্প্রতিক বন্যায় স্বাস্থ্য ঝুঁকি এবং আমাদের কি করার আছে। এ প্রসঙ্গে আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত। আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম, যে এই বন্যাতে দেখা যাচ্ছে যে মানুষ, প্রকৃতি এবং যে যারা জীব যারা রয়েছে অন্যান্য, তারা মিলেমিশে একাকার হয়ে গেছে, আলাদা করা যাচ্ছে না। বিশেষ করে এই সময়ে, বন্যার সময় আমরা দেখেছি যে স্নেক বাইট বা সাপে কামড়ে অনেকেই আক্রান্ত হন, মারা যান। বিশেষ করে এই জায়গাটিতে আসলে কতটুকু সতর্কতা আমাদের অবলম্বন করা দরকার, এবং দ্বিতীয়ত যদি কেউ আক্রান্ত হন তাহলে আসলে কি করা উচিত? ধন্যবাদ। আসলে যেটা বললেন, বন্যার সময়টা আসলে সবাই বিপর্যস্ত, যেমন মানুষ, তেমন জীব জানোয়ার বলেন, কুকুর, বেড়াল, গরু, ছাগল, যেই থাকুক। সাপও একটা আমাদের প্রকৃতির অংশ, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স। তো সাপ যখন থাকে, সাপ যেহেতু বন্যাতে পানিতে তখন ভেসে যায়, তখন তারও জীবন বিপর্যস্ত। সাধারণত সাপ মানুষ, যেটাকে বললাম যে পাশাপাশি যাচ্ছে, এরকমও দেখা যায়। তবে যখনই কোনো কারণে ডিস্টার্ব হয়, সাপকে দেখে মারার চেষ্টা না করে, এবং সাপকে লেট গো।
তাকে চলে যেতে হবে। তাকে যখন আমরা ডিস্টার্ব করব তখন কিন্তু আপনি বিপর্যস্ত, তখন কিন্তু একটা আপনার কামড় দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় যদি ওকে ডিস্টার্ব। এখন সাপ যদি কামড় দিয়েই ফেলে, এখন সাপ যদি কামড় দিয়েই ফেলে তাকে খেয়াল করতে হবে সাপটা আসলে আমাদের সব সাপ কিন্তু বিষাক্ত না, সব সাপ কিন্তু বিষাক্ত না। অনেক সাপ আছে জাস্ট কামড়টা দেয় কিন্তু এটা কোনো বিষাক্ত পদার্থ ওখানে থাকে না, এটা বোঝা আমরা বলি অনেক সময় ডিফিকাল্ট। কিন্তু কোনো সময় দেখেন 2টা বা 3টা যদি বাইট থাকে সাধারণত এটা আমরা বলি বিষাক্ত সাপ হতে পারে, অথবা কালো জায়গাটা কালো হয়ে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা আসলে বিষাক্ত কোনো সাপ ছিল। তো যাই হোক, এই ধরনের সাপ যদি কামড় দিয়ে থাকে তখন বিষাক্ত না হোক জাজ করার আসলে সময় খুবই কম। তো আমার মনে হয় সাপ যদি বিষাক্ত হয়ে থাকে তখন বিষটা কোনো যে জায়গায় দেয় কামড়, যেমন নর্মাল মানুষ কিন্তু পায়ে কামড় দেয়, তবে পানি খেতে কিন্তু সাপ কিন্তু হাতেও কামড় দিতে পারে। যে সুইমিং করে তখন হাত যখন সে পানিতে ভেসে যাচ্ছেন বা কিছু হচ্ছে তখন হাতেও কিন্তু কামড় দিতে পারে। যখন কামড় দেয় তখন আপনার প্রথম কাজ হলো যে অংশটা কামড় দিবে সেটাকে ইমোবিলাইজ করতে হবে। ইমোবিলাইজ মানে হচ্ছে হাত যদি আল্লাহ না কামড় দেয় আপনাকে, আপনি হাতটাকে কিন্তু স্টিফ রাখবেন, কিন্তু পা যদি দেয় পাটা কিন্তু স্টিফ রাখার চেষ্টা করুন, সোজা। কারণ আপনি যত মুভ করবেন তখন থেকে ওখান থেকে কিন্তু পয়জনটা কিন্তু শরীরের সেন্ট্রাল অংশে চলে যাবে, শরীরে ছড়িয়ে পড়বে। এই জন্য প্রথম অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে জায়গাটাকে ইমোবিলাইজ স্টিল রাখা, স্থির করে রাখা, যেন বাঁকা বা মুভমেন্ট না হয়। 2 নম্বর হচ্ছে আমাদের আরেকটা থাকে যে বেঁধে দেওয়া। আমাদের ভিতরে কিন্তু একটা গ্রাম দেশে একটা প্রচলিত আছে যে শক্ত করে বাঁধুনি দেয়। এই শক্ত করে বাঁধুনি দেওয়া যাবে না, কারণ শক্ত করে বাঁধুনি করে দিলে বরঞ্চ আপনার লাভের চেয়ে ক্ষতিটা বেশি। এই 2টা জিনিস আপনার একটু খেয়াল রাখতে হবে। থার্ড হচ্ছে যে এটা সাপের জন্য আমাদের কিছু চিকিৎসা আছে। যদি বিষাক্ত সাপ হয় আমাদের কি চিকিৎসা ভেনম বলি, আমাদের সব হেলথ কমপ্লেক্সে কিন্তু একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট প্রোভাইড করে। তো এই ক্ষেত্রে এখন আমাদের যখন যদি আপনার হেলথ সেন্টারটা যেটা আছে যদি ওখানে মনে করেন যে আপনার আনএফেক্টেড অথবা এরকম স্টোরেজ সুবিধা, অবশ্যই আপনি হেলথ কমপ্লেক্সে যোগাযোগ করবেন। নিঃসন্দেহে কোনোভাবে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডাররা থাকেন, তো ওদের সাথে যোগাযোগ করে ডেফিনেট চিকিৎসাটা আমাদের দিতে হবে। জি, খুবই চমৎকার করে বললেন। আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই সময়ে যে বন্যার পানি অ্যাকিউট প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বললাম, যে এছাড়াও যে হাইপোথার্মিয়া নিয়ে আপনি বলেছেন যে টেম্পারেচার কন্ট্রোল একটা বড় ব্যাপার। সেক্ষেত্রে ওয়ার্ম কোনো ব্ল্যাঙ্কেট হোক বা কিছু কাপড় হোক, শুকনো জায়গায় হোক, সে জায়গাটির কথা উল্লেখ করেছেন। এই বন্যা পরবর্তী বা বন্যার সময়ও আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই সুপেয় পানির, মানে যে পানিটি আসলে সেফ ওয়াটার, সেটির ভীষণ আসলে সংকট। কারণ যতগুলো টিউবওয়েল ছিল বা তাদের সোর্স ছিল সেগুলো পানির নিচে, এবং মানুষ তো পানি তো জীবন রক্ষাকারী আবার জীবন বিনাশকারীও বটে। তো সেক্ষেত্রে এই পানির ব্যাপারটি আসলে কিভাবে তারা ম্যানেজ করবেন বা সেফ ওয়াটারের বিষয়টি? ধন্যবাদ। পানি আমাদের কিন্তু যে কোনো, এখন না গরম সিজন বলেন, বর্ষার সিজন বলেন, সবসময় কিন্তু পানি আমাদের জন্য একটা অ্যাটলিস্ট আমাদের মতো দেশে একটা রিস্ক। কারণ আমাদের অনেক ক্ষেত্রে পানি কিন্তু ওইভাবে পিওর পানি অনেক ক্ষেত্রে রাস্তাঘাটে যারা খায় পায় না। ফলে বন্যার সময় তো এটা খুব ডেঞ্জার, কারণ বন্যার সময় কোথাও আপনার পানি গরম করার সিস্টেমও নেই, চুলা পানির নিচে আপনার ওয়াটার সুয়ারেজ সব মিলে পানির বিষাক্ত বা জীবাণু যুক্ত হয়ে যাচ্ছে। যার জন্য আপনি যেটা বলেন যে আমাদের দেশে যে এই বন্যার সময় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি পানি থেকে হয়, ডায়রিয়া বলেন, ডিসেন্ট্রি বলেন, আপনার টাইফয়েড জ্বর বলেন, জন্ডিস বলেন, যেগুলো পানিবাহিত রোগ, একেবারে এই 4টা ধরনের রোগ কিন্তু এই বন্যা পরবর্তী বা আশেপাশের সময় কিন্তু বেড়ে যেতে পারে। তো আমাদের প্রিপেয়ার থাকতে হবে। হয়তো বা টাইফয়েড আজকে আপনি যদি জীবাণু কারো ঢুকে যায় আজকে কিন্তু হবে না, এটা 5 থেকে 7 দিন পরে টাইফয়েডের জীবাণুটা আপনার জ্বর হিসেবে আসবে। ফলে ইমিডিয়েট না হলে কিন্তু দ্যাট উইল ক্যারি এ লং টার্ম কমপ্লিকেশন। তো এই ক্ষেত্রে কী করেন, পানিটা আসলে আমাদের জন্য বলবো আমাদের স্বাস্থ্য সেবা যারা দিচ্ছেন বা বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে সামগ্রিকভাবে যারা সাপ্লাই করছেন যথেষ্ট পরিমাণ ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট। কারণ পানি গরম করা হয়তো অনেক জায়গায় সিস্টেমে না, অনেক জায়গায় ইলেকট্রিসিটি নেই, অনেক জায়গায় পানি কিচেন পানির নিচে চলে গেছে, ফলে ওদের গরম করার সুবিধা নেই। আপনি বলবো যে জীবন রক্ষা করার জন্য ডেফিনেটলি আমাদের মানে যত সম্ভব যথেষ্ট পরিমাণে একদম ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তাহলে আমাদের ভবিষ্যতে যে টাইফয়েড জন্ডিস যেগুলো হওয়ার সম্ভাবনা থাকে কমাতে পারবো, সেটা থেকে আমরা কমাতে পারবো। আমরা ডায়রিয়া নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাই, তবে তার আগে আরেকটা ছোট্ট বিরতি নেব। ফিরে এসে নিশ্চয়ই ডায়রিয়া নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বন্যায় স্বাস্থ্য ঝুঁকি এবং কি করার আছে আমাদের। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিত হাসান। কথা বলছিলাম বন্যায় স্বাস্থ্য ঝুঁকি এবং আমাদের করণীয় নিয়ে।
আমি ফিরে আসছি ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত, যে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ডায়রিয়া নিয়ে, যে সবচেয়ে বেশি সহজ রোগ কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং মারা যায় এবং প্রতিরোধযোগ্য রোগ। এই জায়গাটিতে ডায়রিয়া আক্রান্ত হবে বা হচ্ছে অনেকেই, কি করণীয় আছে একেবারে শুরু থেকে? ধন্যবাদ। প্রথমত আসলে ডায়রিয়া একটা কমন কমপ্লিকেশন বলবো, যেটা আগে আমরা বলছিলাম যে পানিবাহিত রোগের ভিতর সবচেয়ে আমাদের এই সময় একটা বড় ঝুঁকি হচ্ছে ডায়রিয়া। তো ডায়রিয়া হওয়ার জন্য প্রথমত আমাদের আসলে খাদ্য সেফটি, মানে আমরা যে খাওয়াটা খাবো সেটা আসলে আপনি কোনো পিওর বলবো, যত ক্লিয়ার, কোনো জীবাণুযুক্ত কিনা। ফলে আমরা বলবো ড্রাই ফ্রুটটা এখন একটা ভালো জিনিস। বন্যার সময় ডেফিনেটলি রান্না বান্নার সুযোগ একটা ড্রাই ফ্রুটস মানে শুষ্নো খাওয়াটা এবং পানি, বিশুদ্ধ পানি, এই দুইটা আমাদের মেইন, আমাদের বলবো যে উইপেন প্রোডাক্ট। হ্যাঁ, তো পানি বিশুদ্ধ করার জন্য যেটা আমরা বলছেন ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, সম্ভব হলে যদি কোনোভাবে আগুন বা কিছু ব্যবস্থা থাকে পানি ফুটিয়ে খেতে হবে, এটা। 2 নম্বর হচ্ছে আমি যেটা হয়ে যদি যায় তাহলে আমাদের কী করতে হবে। আমরা লাকি যে আমাদের দেশের একটা ইনভেনশন বলবো ওরসালাইন, যেটা কোটি কোটি মানুষের জীবন বাঁচাচ্ছে। ফলে সাফিসিয়েন্ট পরিমাণ ওরসালাইন বলবো আপনার ম্যানেজ করা রাখা সবসময়ের জন্য উচিত আমাদের এই দেশগুলো, এবং এই স্যালাইনে আপনি যথেষ্ট পরিমাণে আপনাকে এই প্রোটেকশনটা দিবে, ডায়রিয়া থেকে জীবন সেভ করবে। ফলে আপনি যতবারই আমরা বলবো যে লুজ মোশন হবে, যতবারই পাতলা পায়খানা হবে, আপনি স্যালাইনটা খেয়ে নেবেন। এটা আমাদের জনগণ আর সমস্যা জেনে গেছে, তো সমস্যার সাপ্লাইটা এনশিওর করতে হবে, তারা যেন এটা পান। তো এই দুইটা স্পেসিফিক যদি ম্যানেজ করেন, যদি আপনি যথেষ্ট পরিমাণ আপনি যদি পানি স্যালাইন খেতে পারেন, তাহলে কিন্তু আপনার ডায়রিয়া থেকে জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। কখন জটিলতা হবে বুঝবেন, পানি কম খাচ্ছেন, যদি পেশাব কমে যায়, পেশাবের রঙটা লাল হয়ে যায়, দাঁড়ালে মাথা চক্কর মারে ঘুরছে, তাহলে বুঝতে হবে আপনার পানি শূন্যতা রয়ে গেছে, সুতরাং আপনি রিপ্লেস করার চেষ্টা করতে হবে। এটি প্রাথমিকভাবে এবং নিকটস্থ যে চিকিৎসা কেন্দ্রটি রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে, যেখানে হয়তো অনবরত বমি বা ডায়রিয়া হচ্ছে, হসপিটালে যেতে হবে। সেটি নিয়ে আর দেরি করা যাবে না। বিশেষ করে আরেকটি ব্যাপার আমরা লক্ষ্য করেছি বাচ্চাদের ক্ষেত্রে বা বৃদ্ধদের ক্ষেত্রে, এক্ষেত্রে নিউমোনিয়ার প্রবণতাটি অনেক বেড়ে যায়, বিশেষ করে ঠান্ডার মধ্যে, এই পরিবেশের মধ্যে। সেক্ষেত্রে সতর্কতা, মানে প্রাথমিক সতর্কতা যেটা হচ্ছে, আপনি আসলে বয়স্ক মানুষ যাদের অনেক জটিলতা থাকে, যেমন ডায়াবেটিস, কিডনি, হার্ট, অনেক ধরনের থাকতে পারে। আর বাচ্চাদেরও আবার রোগ প্রতিরোধ ক্ষমতা রিলেটিভলি কম থাকে শুরুতে। ফলে দুইটা এক্সট্রিম বয়সে কিন্তু যে কোনো ইনফেকশনে আমাদের হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে একটা হলো নিউমোনিয়া। তো নিউমোনিয়া ব্যাপারে আমাদের যেটা হলো, নিউমোনিয়া আবার কিন্তু সমস্যা হলো এটাকে আপনার ইনফেকশাস বলে, আপনি কিন্তু একজনকে একজন জীবাণু যেতে পারে কমিউনিটিতে। ফলে এই সময় যারা একটু কাফ জ্বর এরকম থাকবে, ওনাদের কাছ থেকে একটু সেফ থাকা, একটু মাস্ক ব্যবহার যদি সুযোগ থাকে, মাস্ক তো হয়তো পাবে না, কাপড় রাখা, নাকে ওনার মেয়েদের যদি থাকে, এরকম করে কিছু সেফটি প্রিকশন করা, এবং যিনি অসুস্থ হবেন ওনার প্রতি খেয়াল রাখা, ওনাকে একটু আইসোলেট রাখা ভালো। মানে আপনাদের কাছ থেকে সেফ ডিসটেন্স রাখা। এটি করা। আমি আরেকটি বিষয় আপনার কাছে আসতে চাই, একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে, যারা নাকি নিয়মিত ক্রনিক ডিজিজগুলোতে ভুগছে, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, হার্টের রোগ, তাদেরও কিন্তু একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে, যে রেগুলার মেডিকেশনের যে বিষয়গুলো পানিতে তলিয়ে গেছে, যারা ইনসুলিন নেন, এই ধরনের জনগোষ্ঠীর জন্য কোনো পরামর্শ রয়েছে কিনা? আচ্ছা, প্রথম পরামর্শ হচ্ছে, আসলে এখন তো হয়ে গেছে, এই আপনি খেয়াল করেন, আমরা কিন্তু শুধু খেয়াল করি বাইরের যে ইনফেকশন এগুলো নেই, কিন্তু অনেকেই কিন্তু আছে এটা লাইফ সেভিং ইনসুলিন নিচ্ছে, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে। এই সময় যে আপনার অ্যাংজাইটি, টেনশনে কিন্তু সুগার লেভেলও বেড়ে যাচ্ছে। ফলে ওদের ওষুধগুলি হয়তো বন্যার জন্য নেওয়ারই সুযোগ থাকে নাই। তাহলে এই ধরনের যখন আমাদের হয়েই গেল, তখন আমাদের যে মেডিকেল টিম, আমাদের আপনারা জানেন বাংলাদেশে মোটামুটি সব জনগণই অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করতেছে বিভিন্ন। তো আমি বলবো এই সময় নর্মাল যে ওষুধ, অ্যান্টিবায়োটিক, স্যালাইন, পানি, এর সাথে সাথে অবশ্যই কিছু কমন প্রেশারের ওষুধ, কিছু কমন ডায়াবেটিস ওষুধ, কিছু ইনসুলিন যেন আমরা যারা মেডিকেল টিমের সাথে থাকে তাদের দেওয়া যেন যায়, অ্যাটলিস্ট আপৎকালীন সময়ের জন্য। একটা জিনিস হলো ভবিষ্যতে আমাদের খেয়াল রাখতে হবে, যারা এই ধরনের রোগে ভোগেন তাদের কিন্তু একটা সেফটি বক্স সবসময় রেডি রাখতে হবে, যে ইমার্জেন্সি হলে যেন এটা নিয়ে আমি সেফ থাকি অ্যাটলিস্ট 1 থেকে 2 সপ্তাহের জন্য। এটা ভবিষ্যতের জন্য। বর্তমানে আমরা বলবো আমাদের টিমগুলো যাচ্ছে, ওনার রিকোয়েস্ট থাকবে এই বয়সে পপুলেশন যারা আছেন তাদের জন্য কিছু প্রেশার ওষুধ নিতে, ডাক্তারের পরামর্শের সঙ্গে মেডিকেল টিমের পরামর্শে। এটি খুব চমৎকার করে বলেছেন। আরেকটি বিষয় রয়েছে, ফার্স্ট এড বক্সেরও একটি গুরুত্ব রয়েছে, বিশেষ করে ছোটোখাটো ইনজুরি, বাচ্চাদের অনেক সময় পানিতে নেমে যাচ্ছে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সতর্কতা, যে এই সময়ে তারা অনেকেই পানিতে নেমে যাওয়ার চেষ্টা করে, ড্রাউনিং এর একটি প্রবণতা বেড়ে যায়। এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমি আসলে আরেকটি বিষয় নিয়ে কথা বলছি, যারা নাকি বিভিন্ন ত্রাণ
সাহায্যে বা কর্মে নিজেদেরকে নিয়োজিত করেছেন, ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে অত্যাবশ্যকীয় একটি অংশ হচ্ছে মেডিসিনের একটি পার্ট। সাধারণত সেই ত্রাণের মধ্যে কোন কোন একটি আপনি উল্লেখ করেছেন যে ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, কিছু জীবন রক্ষাকারী ওষুধ, আরও কিছু যদি কিছু প্রয়োজন লাগে তাহলে বলতে পারেন। যেমন ধরুন আমাদের যে ত্রাণ নিয়ে যাচ্ছে, নর্মালি আমি বলে খাওয়া নিতেই হবে, সেফ ওয়াটার নিতে হবে যথেষ্ট পরিমাণে, খুবই ডিফিকাল্ট জব নিতে হবে, সেফ ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট যেগুলো সেগুলো আমাদের নিতে হবে। এর বাইরে কিছু আমাদের অ্যান্টিবায়োটিক, বয়স্ক মানুষ নিউমোনিয়া হয়ে যাচ্ছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে, তাদের জন্য ইউরিন ইনফেকশন আছে, তাদের জন্য নিতে হবে। কিছু চর্মরোগ হয় পরবর্তীতে, সেই চর্মরোগের জন্য আমাদের কিছু কমন, যেমন আমাদের স্ক্যাবিস বলি, অথবা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, অথবা ফোড়া, ছোটো ছোটো মানে আমরা ইমপেটাইগো বলি, বা ছোটো ছোটো ফোড়ার মতো হতে পারে, এমনকি ইঞ্জুরি থেকে সেলুলাইটিস হতে পারে। ফলে এগুলিতে ইনফেকশন হয়, ফলে আমাদের কিছু অ্যান্টিবায়োটিক কোর্স এবং ক্রিম কিছু, এবং যাকে দিবেন একটা কোর্স হিসাবে দেবেন। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত। এই দুর্যোগের সময়ও নিশ্চয়ই আপনার এই পরামর্শগুলো অনেককে সুনিশ্চিতভাবেই সঠিক পথ দেখাতে সাহায্য করবে। নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা বলবো আপনার সঙ্গে। সুপ্রিয় দর্শক, আজকের এই ক্রান্তিকালে, জাতির এই ক্রান্তিকালে এবং এই দুর্যোগময় মুহূর্তে আমরা বিশ্বাস করি যে একটি সুগঠিত মেডিকেল টিম যে বন্যা আক্রান্ত যে এলাকা রয়েছে সেখানকার মানুষদেরকে সুরক্ষা দেওয়ায় নিয়োজিত হবে এবং তাদেরকে সুরক্ষা দিতে পারবে। এবং যে পরামর্শগুলো আজকে আমাদের অতিথি দিয়েছেন, নিশ্চয়ই ভবিষ্যতের আমরা সেটি ফলো করলে বা আমরা অনুসরণ করলে সামনে আরও দীর্ঘ প্রস্তুতি নিয়ে রাখতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।